প্রিয় দর্শক বন্ধু, আমি শুভ আর একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আজকে রিটার্নিং রুমের কিছু রেলে যে রিটার্নিং রুম হয় সেই রিটার্নিং রুমের কিছু কোশ্চেন অ্যান্সার এখানে আলোচনা করব। এটাতে যারা রিটার্নিং রুমে থাকতে চান বা এই সম্পর্কে জানতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই উপকারী হবে। আরেকটি কথা আপনাদের বলে দিই, রিটার্নিং রুম কি যারা জানেন না, আমরা যেমন ঘুরতে গিয়ে হোটেলে থাকি, ডবল বেডরুম ট্রিপল বেডরুম যেমন থাকি, রিটার্নিং রুমও ঠিক তাই। এটা হচ্ছে রেলের ভারতীয় রেলের এটা হচ্ছে থাকার জায়গা। তো এটাও আগে থেকে বুকিং করতে হয় এবং খুব অল্প খরচে। আমি এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি যে রিটার্নিং রুম কীভাবে বুকিং করতে হয়, রিটার্নিং রুমে থাকার কি সুবিধা আছে, সমস্ত কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তবুও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তো যদি পেয়ে যান রিটার্নিং রুম থাকার জন্য তাহলে কিন্তু খুব ভালো, অনেক কমে হয়ে যাবে, অনেক কমে। তো যাই হোক, তো ভিডিওটা পুরোটা দেখুন। আমি আমার খাতাতে নোট করে রেখেছি, কিছু কমেন্টের অ্যান্সার এই ভিডিওতে দেব। তো কমেন্টগুলো আপনারাই সবাই করেছেন, তো আমি নাম বলছি না। তো কারণ একই ধরনের অনেক রকমের কমেন্ট রয়েছে, যে কমেন্টগুলো আলোচনা করলে আপনারাও অনেকেই জানতে পারবেন। এবং প্রত্যেক দাদারা, দিদিরা, ভাইরা, বোনেরা যারা এই কমেন্টগুলো পাঠিয়েছেন তারা কিন্তু খুব সুন্দর কমেন্টগুলো পাঠিয়েছেন, জিনিসটা সত্যিই জানার। তো আমি দেখলাম যে এগুলো নিয়ে আলোচনা করা দরকার, কারণ আলোচনা করলেই আপনারাও আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন। আরেকটি কথা ভিডিও শুরুর আগে বলে দিই, আমার আরেকটি চ্যানেল রয়েছে যেটা হচ্ছে হিন্দিতে গল্প শোনা। যদি কেউ পছন্দ করেন, আগে দেখিয়ে দিই চ্যানেলটা কীরকম। চ্যানেলটা এইরকম, দেখুন একবার এরকম চ্যানেলটা। उनके लाखों भक्त को उन पर भरोसा है। देश भर में उनके मंदिर है जहां कई लोग नियमित रूप से जाते हैं, लेकिन कई लोगों का मानना है कि वो आज भी जीवित है, क्योंकि उनके मौत का सबूत आज तक ठीक से नहीं मिल पाया है। এরকম হিন্দিতে গল্প শোনা যদি কেউ পছন্দ করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা আমার নামে রয়েছে, শুভজিৎ দত্ত শর্মা বলে। ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম, গিয়ে একটু সাবস্ক্রাইব করে নেবেন। কারণ নতুন চ্যানেল, এখনও বেশি সাবস্ক্রাইবার হয়নি। তো আপনাদের ভাই বলেন, দাদা বলেন, কাজ করছে, তো আপনাদের একটু সহযোগিতার প্রয়োজন। দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওতে ফিরে আসি। তো একটা করে কোশ্চেন আলোচনা করছি। একজন দাদা লিখেছেন, রিটার্নিং রুম ক্যান্সেল করার কত সময় পরে রিফান্ড পাওয়া যায়? তো রিটার্নিং রুম হচ্ছে রেলের সিস্টেমে, রেল, আমরা ট্রেনের টিকিট যেমন বুক করি আর কি, অনলাইনে আইআরসিটিসি থেকে বা কাউন্টার থেকে, তো যেরকমভাবে বুকিং করি সেইভাবে আমরা ক্যান্সেলও করি। তো ক্যান্সেল করলে যেমন 3 থেকে 4 দিনের মধ্যে যেমন আমাদের টাকা ফেরত আসে, রিফান্ড আসে, তো এইটাও ঠিক তাই। এইটাও একই রকম সিস্টেম, এখানেও ঠিক ওই 3-4 দিনের মধ্যেই টাকা ফেরত আসবে। পুরীর রিটার্নিং রুম নিয়ে আমি কিছু কথা আপনাদের জানিয়ে দিতে চাই, কারণ আমি সব জায়গাকার রিটার্নিং রুমে থাকিনি। আমি পুরীর থেকেছি, ব্যাঙ্গালোর, তখন বহুদিন আগে ব্যাঙ্গালোরে গেছিলাম। যশবন্তপুর ছিল তখন স্টেশন, এখন তো আর যায় না ট্রেনগুলো যশবন্তপুরে, এখন তো এসএমভিটি ব্যাঙ্গালোরে যায়। তো যশবন্তপুরেও তো আমরা রিটার্নিং রুমে থেকেছিলাম, আর নিউ দিল্লিতে রিটার্নিং রুমেও থেকেছি। তো যেটুকু এক্সপিরিয়েন্স আমার হয়েছে ছোটোখাটো, সেইটুকু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। পুরীর রিটার্নিং রুম, অনেক দাদারা দিদিরা বলছেন যে পুরীর রিটার্নিং রুম বুকিং হচ্ছে না। তো আমি 1 বছর আগে গেছিলাম পুরী। তো তখন গিয়ে আমি দেখেছি যে পুরী রিটার্নিং রুমে কাজ হচ্ছে আর কি। তো আমরা বুকিং পেয়েছিলাম, তো তারপরে অনেকেই বুকিং পাচ্ছেন না। তাহলে হতে পারে হয়তো যে কাজ হচ্ছে বা কিছু, সেই জন্য হয়তো বুকিং পাচ্ছেন না। কিন্তু পুরীতে রিটার্নিং রুম আছে, আমি কিন্তু দেখেছি রিটার্নিং রুম কিন্তু আছে। হয়তো কাজ হচ্ছে সেই জন্য হয়তো অফ করে রেখে দিয়েছে, অথবা বুকিং কিন্তু সঠিক সময়ে করতে হবে। রিটার্নিং রুমের যা অবস্থা, যদি আপনি 120 দিন আগে রেলের টিকিট খোলে, তো 120 থেকে 115 দিন আগে যদি বুকিং করবেন, নাহলে কিন্তু বুকিং পাওয়া খুব মুশকিল। তো যদি বুকিং হয়ে যায়
তাহলে কিন্তু আপনাকে শো করবে না রিটার্নিং রুম, তখন নো স্লট অ্যাভেলেবেল এরকম দেখাবে বা শোই করবে না। তখন এমন ভাববেন না যে পুরীতে রিটার্নিং রুম নেই বা কোথাও রিটার্নিং রুম নেই। মানে এই ব্যাপারটা বোঝাতে পারলাম কি, যদি দেখেন যে স্লট অ্যাভেলেবেল দেখাচ্ছে, নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, অথবা যদি দেখেন যে কিছুই দেখা যাচ্ছে না, ফুটছে না, তার মানে জানবেন সব বুকিং হয়ে গেছে। নেক্সট, পেমেন্ট কি বুকিং করার সময় করতে হবে? হ্যাঁ, পেমেন্ট কিন্তু বুকিং করার সময় করতে হবে। আমরা যেমন রেলের টিকিট কাটার সময় আগে থেকে টাকা দিয়ে বুকিং করি, এটাও ঠিক তাই। আপনাদের বলে রাখি, আপনারা যদি রিটার্নিং রুম পেতে চান তাহলে 120 দিন 118 দিন আগে, মানে ডেটের, আপনাদের জার্নি ডেটের আগে আপনারা টিকিটটা কেটেই সেই পিএনআর এগেনস্টে কিন্তু রিটার্নিং রুমটা কিন্তু বুকিং করবেন। আমি আগেও বলেছি, আবার বলছি, রিটার্নিং রুম কীভাবে বুক করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন, শিখে নেবেন। আপনাদের অনেক খরচ কমবে, অনেক খরচ কমবে। একটা ডরমেটরি রুম মাত্র 71-72 টাকা মতো লাগে, জানেন, মানে এত সস্তা। তো যাই হোক, নেক্সট কোশ্চেন, রিটার্নিং রুম কি বাইরে থেকে লকিং করা যায় যদি আমরা বাইরে কোথাও ঘুরতে যাই? তো রিটার্নিং রুম আপনার হোটেলের রুমের মতো। আপনাদের যে স্লটে বুকিং থাকে, মানে দুটো স্লটে রিটার্নিং রুম বুকিং হয়, একটা সকাল 8টা থেকে রাত্রির 8টা, আবার রাত্রি 8টা থেকে পরের দিন সকাল 8টা। তো এর মধ্যে আপনি যে সময়টায় বুক করবেন, বা দুটোই বুক করবেন, যা করবেন আপনাদের ইচ্ছা হতো, তো যেটাই বুক করবেন সেই সময়কার জন্য ওই রুমটা আপনার। এবার আপনি তালা লক করে দিয়ে যান, ঘুরতে যান, বেড়াতে যান, খেতে যান, যা খুশি করুন, কেউ আপনার কিছু দেখবে না। কিন্তু আপনার টাইম হলেই কিন্তু আপনার কাছে লোক চলে যাবে যে দাদা এবার রুম ছাড়তে হবে, এরকম একটা ব্যাপার। তো যতক্ষণ না আপনার স্লট বুকিং করা আছে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। নেক্সট একজন লিখেছেন, বলেছেন 60 দিন আগে বুক করার চেষ্টা করছি, নো স্লট অ্যাভেলেবেল দেখাচ্ছে, আমার কনফার্ম রিজার্ভেশন কিন্তু আছে। তো ওনার কনফার্ম রিজার্ভেশন আছে, কনফার্ম টিকিট, কিন্তু উনি 60 দিন আগে থেকে বুকিং করছেন, কিন্তু নো স্লট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তার মানে বুঝতে পারছেন 60 দিনটা এনাফ নয়। 120 দিন থেকে 115 দিন, 110 দিন, মানে 110 দিনটা খুব রিস্কি জোন বলে দিলাম। মানে তার মধ্যে রিটার্নিং রুমগুলো না ফটাফট বুকিং হয়ে যায়। তো স্বাভাবিক 60 দিন মানে অনেক পরে। তো এই 60 দিনে রেলের টিকিট পর্যন্ত সিট খালি থাকে না, তো রিটার্নিং রুম কি থাকে? তো রিটার্নিং রুম এত দেরি করে কিন্তু পাবেন না, সেই জন্য নো স্লট অ্যাভেলেবেলই দেখাবে। নেক্সট কোশ্চেন, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড, এটা একটু অন্য ধরনের। গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড দুজনে থাকবো, তাই যখন বুক করব তখন কি দুজনেরই নাম দিতে হবে? তো আপনারা যেই যান, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে যান বা যেই যান, তো যখন রেলের টিকিটটা কাটবেন তখন তো আপনাকে নাম দিয়ে তো রেলের টিকিট কাটতে হবে। তো তখনই দিতে হবে, তারপর আর কিছু করতে হবে না। এবার যখন রিটার্নিং রুমটা আপনারা বুক করবেন তখন দেখবেন পিএনআর নাম্বারটা দিয়েই প্রথমে স্টার্ট করতে হবে। আপনারা ওপেন করে দেখবেন, আর যারা জানেন তারা তো জানেন। তো পিএনআর নাম্বারটা দিয়েই কিন্তু আপনাকে ওপেনটা করতে হবে। আর যখনই পিএনআর নাম্বারটা পুট করবেন নামগুলো অটোমেটিক ফুটে যাবে। এইবার তারা দুজনের নামে বুক করে নেবেন, যদি স্লট অ্যাভেলেবেল থাকে বুক করে নেবেন আপনাদের টাইম মতো, যখন যে সময়টা আপনাদের প্রয়োজন বুক করে নিলেন। তো এখানে নামের তো কোনো প্রশ্ন আসছে না। আর মোবাইল নাম্বারেও কিন্তু মেসেজ চলে যাবে, মানে জিমেল অ্যাকাউন্টে, মানে গুগল, মানে মেলে কিন্তু মেসেজ চলে যাবে যে আপনার এটা কিন্তু বুকিং হয়ে গেছে। তবুও আপনারা বুকিং হয়ে গেলেও আপনারা একটা প্রিন্ট আউট বার করে রাখবেন, প্রিন্ট আউটটা কিন্তু লাগে। এবার প্রিন্ট আউটটা যদি কারোর অসুবিধা থাকে প্রিন্ট আউটটা দেখাবেন না, প্রিন্ট আউটটা ঢুকিয়ে রেখে দেবেন, মোবাইলেরটা নিয়ে যাবেন। আর মোবাইলের নাম লেখা থাকে না, মোবাইলে কি একটা ওদের টিআইডি এরকম কিছু একটা লেখা থাকে, মোবাইলের নাম ফাম লেখা থাকে না। আর বড় জোর যে লেখাও থাকে, যে হেডে আছে যার নাম তারটাই লেখা থাকবে, বাকি তারপর একটা লেখা থাকে না। সুতরাং ব্যাপার কিছু নেই, চিন্তা কিছু নেই, যে খুশি গিয়ে থাকতে পারেন। আর নাম যে দিতেই হবে এরকম কিছু ব্যাপার না, ব্যাপারটা বুঝিয়ে আপনাদের বললাম।
নেক্সট, দাদা বুকিং ইজ নট অ্যালাউড ফর দিস স্টেশন বলছে, কিভাবে বুক করব? তো এটার বুকিং স্লট নট অ্যাভেলেবেল বলছে আর কি, একই প্রশ্ন। তো কোনো স্টেশনে যদি এরকম বলে, বুক করতে গিয়ে দেখেন যে নো স্লট অ্যাভেলেবেল বলছে, তখন দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে ধরুন যে সেই স্টেশনের ট্রেন রুমের ফেসিলিটি নেই, নয়তো বা হয়তো বুকিং সব হয়ে গেছে আর বুকিং স্লট অ্যাভেলেবেল নেই, সেই জন্য এই দুটো কারণে কিন্তু হতে পারে। তো যেখানে এরকম দেখাবে সেখানে আর কী করে বুক করবেন, বুক তো করা যাবে না। তারপরে নেক্সট কোশ্চেন, ফরেন কোটায় টিকিট কেটে আসলে এই হোটেলে কি থাকতে পারবো? প্রথমেই বলি, ফরেন কোটা মানে আমার বাংলাদেশের দর্শক বন্ধুরা আছেন বা অন্য কোনো জায়গা থেকে যদি দর্শক বন্ধুরা এসে থাকতে চান তো ইজিলি থাকতে পারেন। আপনারা তো ইন্ডিয়াতে এসে ট্রেনের টিকিট কাটেন, ঠিক সেরকমই ট্রেনের টিকিটের পিএনআর নাম্বার দিয়েই তো আপনি বুক করবেন, আপনার অসুবিধাটা কিসের? ইজিলি থাকতে পারবেন। তো আপনারা ফরেন কোটায় হন আর যাই হোক, কোনো অসুবিধা নেই। আর এগুলোকে হোটেল নয়, রিটার্নিং রুম বলে এগুলোকে। এখানে মানে সব সরকারি সিস্টেম, বুঝতেই পারছেন, মানে হোটেলের মতো যে হোটেলের যেমন কেয়ারটেকার ডাকলে চলে আসবে এই সব তো ব্যাপার নেই, ঢুকিয়ে দিল, ঘরে খুলে দিল, এবার যখন টাইম মানে বুকিং টাইম শেষ হয়ে যাবে তখন আবার নক করবে গিয়ে, তার আগে কেউ আসবে না। আপনি কি খেলেন, কোথায় গেলেন, কি করলেন, কেউ দেখতে আসবে না। এবার বিভিন্ন রিটায়ার রুমে দেখেছি বিভিন্ন রকমের সিস্টেম, যেমন যশবন্তপুরে গেছিলাম যখন, তখন এক রকমের সিস্টেম ছিল। তখন বাইরেতে এক লোক বসছিল, মানে গ্রুপ ডি স্টাফ টাইপের আর কি বসছিল, তারাই সব নিচ্ছিল, দিয়ে চাবি খুলে দিচ্ছিল। পুরীতে যখন গেলাম তখন দেখলাম যে রিটার্নিং রুমের সামনে কিন্তু কেউ নেই, রেলের যেটা অফিস আছে সেই অফিসে গেলাম, ওখান থেকে একটা লোক এসে খুলে দিয়ে গেল। নিউ দিল্লি স্টেশনে ছিলাম, সেখানে দেখলাম মানে বড় রিটার্নিং রুম মানে বড় একটা স্লট ঢুকে, লম্বা একটা সেই এরিয়া মতো, আর তার পাশ ঢোকার মুখে একটা গ্রিলের ওখানে একটা কাউন্টার মতো করেছে, সেখানে কাগজ দিয়ে ঢুকতে দিচ্ছে, চাবি দিয়ে দিচ্ছে, ঢুকে পড়ছে। মানে কেউ খুলে দিয়েও আসবে না, কিছুই না, চাবি দিয়ে দেবে, নিজেদেরকে খুলে দিতে হবে, দেখে এরকম ব্যাপার। এক জায়গায় একরকম সিস্টেম আর কি। নেক্সট, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমরা বাংলাদেশিরা কীভাবে রিটায়ার রুম বুক করব? তো আমার বাংলাদেশের দর্শক বন্ধুদের বারবার বলছি, আপনারা কিন্তু ইজিলি আপনারা রিটায়ার রুমে থাকতে পারবেন অনেক কম খরচে। আপনারা বাংলাদেশি বলে এ থেকে বঞ্চিত কিন্তু আপনারা নন। আপনারা তো ট্রেনের টিকিটটা কাটছেন, একই কথা আবার বলছি, ট্রেনের টিকিট কাটছেন, ওই ট্রেনের টিকিটের পিএনআর নাম্বার দিয়েই কিন্তু আপনি বুকিং করবেন, কোনো অসুবিধা নেই। নেক্সট, আমি জানতে চাই কত নম্বর ঘর দিল্লিতে কোন প্ল্যাটফর্মের দিকে, কি করে বুঝবো? মানে দিল্লিতে কোন ঘরটা কত নম্বর প্ল্যাটফর্মের দিকে সেটা কি করে বুঝবেন? এটা আমার দিল্লি স্টেশনের যে রিটায়ার রুমটা আমি ভিডিও বানিয়েছি, তো সেখানে এসেছিলো, সেটাকে আমি তুলে ধরেছি। তো নিউ দিল্লি স্টেশনে না দুটো দিক আছে। এক নম্বর দিকের যে দিকের প্ল্যাটফর্মটা সেটাকে হচ্ছে পাহাড়গঞ্জ সাইড বলে, আর ওই দিকের সাইডেও কত নম্বর লাস্ট আছে জানি না আমি, বোধহয় 24-25 হবে না 14-15 হবে জানি না। তো ওই দিকেরটা আছে, ওইটা হচ্ছে আপনার আজমিরি গেট, ওই জায়গাটা হচ্ছে আজমিরি গেট বলে ওটাকে। তো যখন আপনারা বুকিং করবেন রিটায়ার রুম তখন দেখবেন পাশে লেখা আছে আজমিরি গেট সাইড বা পাহাড়গঞ্জ সাইড লেখা থাকবে, একটু খেয়াল করবেন। তো আপনারা সেই দিকেই যাবেন, ওটা টিকিট বুক করার সময় দেখবেন, নাহলে কিন্তু পরে লেখা থাকে না। তারপরে নেক্সট কোশ্চেন, পার্সোনাল রুম নিলে কি রুমে দুজনেই থাকতে পারবো নাকি 3 জনেও থাকতে পারবো? দেখুন, এখানে যে রিটার্নিং রুমগুলো রেল আমাদেরকে থাকতে দেয় সেইগুলো একরকম পার্সোনালি, মানে যে স্লটটা আমরা বুকিং করব সেই স্লটটা কিন্তু একদম পার্সোনাল। তো আমি যদি 8টায় বুক করি, সকাল 8টায়, রাত 8টা পর্যন্ত কিন্তু আমার পার্সোনাল। আবার যদি রাত 8টায় বুক করি, পরের দিনে সকাল 8টা পর্যন্ত কিন্তু আমার পার্সোনাল। আবার যদি আমি দুটো স্লট বুক করি, মানে একসঙ্গে 24 ঘন্টা, মানে দুটো স্লট, মানে সকাল 8টা থেকে রাত 8টা, আবার রাত 8টা থেকে পরের দিন সকাল 8টা, তাহলে পুরো 24 ঘন্টায় কিন্তু আমার বুকিং। এবার এই সময়টায়
ওইটা ডবল বেডরুম। এবার ডবল বেডরুম যখন তিনজনে তো থাকা যায় না, কিন্তু আমি আমার যেটুকু ছোট এক্সপিরিয়েন্স আমি বলছি। আমি, আমার ওয়াইফ আর আমার মেয়ে এখন বয়স 11 বছর ধরুন। তো আমরা টিকিট কাটি তিনজনের। এবার যখন পিএনআর নাম্বার দিই তখন না আমার এবং আমার ওয়াইফের দুটো নাম্বারটায় টিক পড়ে যায়, দুটো নাম্বার, কিন্তু আমার মেয়ের নামের জায়গায় টিক পড়ে না, কারণ ডবল বেডরুম। আর রেলের দেখেছি আমি 3 বেডরুম কিন্তু নাই, একেবারে 6 বেডরুম আছে, আর ডরমেটরি এসব আছে আর কি। তো কী করবো, আমাদের তো উপায় নেই, বাট মেয়েটাকে আমি কোথায় রাখবো? তো স্বাভাবিক আমি মেয়ে নিয়েই ঢুকে পড়ি। তো এখনও পর্যন্ত কেউ কোনো বাধা দেয়নি, কেউ আটকায়ও নি। তো ওদের যা বেড আছে, বেডে 3 জন মিলে ইজিলি শোয়া যাবে, বড় বেড, বাথরুম ফাথরুম সব বড়, ওইসব ব্যাপার নেই। কিন্তু এবার ঢুকতে অ্যালাউ করবে কি না। তো মেয়েটা যেহেতু রয়েছে, অসুবিধা এখনও পর্যন্ত হয়নি, আশা করি অসুবিধা হয় না, কেউ কিছু বলে না, দেখো তো কেউ কিছু বলে না। কিন্তু রেলের আন্ডারে কিন্তু দুটোতেই টিক পড়বে, মানে দুজনের আন্ডারেই কিন্তু মানে বুকিংটা হবে। আর নিচে যে থাকবে, যেমন আমার মেয়ের যেমন বুকিংটা, মানে যে একটা 4 চৌকো বক্স আছে দেখবেন, ডবল বেডরুম যখনই বুক করবেন না, ওই ওপরে দুটো বক্স রাইট অটোমেটিক পড়ে যাবে, নিচেটা কিন্তু পড়বে না। তো ওইটা থেকে ভয় খাওয়ার কিছু নেই, আপনারা কিন্তু বুক করে নেবেন। এবার যদি বড় কেউ হয়, হ্যাঁ অবশ্যই বড় কেউ হলে ওটা একটু চাপের ব্যাপার আছে, ওটা কি করবেন বোঝা খুব মুশকিল। তবে যদি রিস্ক নিয়ে কেটে নিতে পারেন বা ওখানে গিয়ে যদি ম্যানেজ করে নিতে পারেন, তাহলে ম্যানেজ করে নেবেন। কারণ রেলের কেন যে ট্রিপল বেডরুমের যে রুমের ফেসিলিটি করে না কে জানে। নেক্সট কোশ্চেন, ডবল বেড রিটায়ারিং রুমে কি আমরা আমাদের 2 বাচ্চাকে নিয়ে থাকতে পারবো? হ্যাঁ অবশ্যই থাকতে পারবেন, কারণ 2 বাচ্চাকে নিয়ে অবশ্যই থাকতে পারবেন। বাচ্চাগুলোকে কোথায় রেখে দিয়ে আসবেন আপনি? বাচ্চাগুলোকে কেন থাকতে পারবেন না? আমার একটা মেয়েকে নিয়ে বলছি যে আমি থাকতে পারি। তো আপনি বা আপনারা যদি মনে করেন যে আপনারা স্বামী স্ত্রীর রুম ডবল বেডরুম বুক হচ্ছে, তো বাচ্চাগুলোর বুকের দরকার নেই, দেখবেন বাচ্চা দুটোর নাম তো থাকবে। আপনারা বাচ্চাদের যখন টিকিট কাটবেন তখন এনওএসবি করতে পারেন। তো যাই করুন, বাচ্চাদের টিকিটে তো নামটা থাকবে। তো বাচ্চাদের নামের দেখবেন দুদিকে দুটো টিক পড়ছে না, যখন বুকিং করবেন দেখবেন ভালো করে, বারবার বলছি, দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর নামের দুটো টিক পড়েছে ডবল বেডরুমে, কিন্তু আপনাদের 2 বাচ্চার বা একটা বাচ্চা যদি হয় তার কিন্তু নামের টিক পড়ছে না। তার মানে এটা কখনোই ভাববেন না যে বাচ্চাকে ঢুকতে দেবে না। আপনারা যাবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। আমি যতবার গেছি এইভাবেই গেছি, কারণ আমি আমার মেয়েটাকে তো রেখে দিয়ে যাব। সুতরাং চিন্তার কিছু নেই, 2 বাচ্চা হোক বা একটা হোক, আপনি কিন্তু ইজিলি থাকতে পারবেন। এবার নেক্সট কোশ্চেন, দাদা অনলাইনে চেক ইন টাইমের 2-3 ঘন্টা পর যদি আমরা ঢুকি তাহলে কি কোনো সমস্যা হবে? দেখুন, অনলাইন বুকিংটা ব্যাপার না, বুকিং তো অনলাইনেই করতে হচ্ছে। এবার আপনি যদি 2-3 ঘন্টা পর ঢোকেন কি অসুবিধা হবে? আপনার যদি সকাল 8টা থেকে রাত 8টা ধরুন বুকিং আছে, কি ধরুন রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত বুকিং আছে, এবারে আপনি রাত্রির 2টোর সময় ঢুকলেন, কে কি বলবে? আপনি ঢুকবেন। আপনি সকাল 7টায় ঢুকবেন, কোনো ব্যাপার না, কিন্তু ওই 8টা পর্যন্তই থাকতে দেবে, যখন খুশি ঢুকবেন। তো ওর মাঝে কেউ আপনার ওই রুম কখনো কেউ অ্যালট করবে না, কারণ ওটা আপনার রুম। আপনি যখন খুশি 2 ঘন্টা 3 ঘন্টা, আপনি 11 ঘন্টা পর ঢুকতে পারেন, তাতে হয়তো আধ ঘন্টা কি 45 মিনিট থাকতে পারবেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি ঢুকতে পারবেন, আপনারই বুকিং ওটা। নেক্সট কোশ্চেন, দাদা পুরীতে কোনো রিটার্নিং রুম আছে? আমি বুকিং করছি কিন্তু আসছে না। রিটার্নিং রুম কিন্তু পুরীতে আছে, আমি নিজে থেকেছি, আমার চ্যানেলে ভিডিও রয়েছে। কিন্তু পুরীতে ওই যে বললাম প্রথমেই, পুরীর রিটার্নিং রুমে মনে হয় কাজবাজ হচ্ছে কিনা আমি জানি না, খবর ওদিকে পাইও নি কিছু। আপনারা যদি জানেন তো একটু কমেন্টে জানাবেন, কারণ আমি নিজেও অনেক কিছু আপনাদের কমেন্ট পড়ে কিন্তু শিখি। আমি যে সব জানতাম এরকম তো ব্যাপার নয়, কারণ আপনাদের অনেকজন এত সুন্দর কমেন্ট করেন, আমি কিন্তু আমার অজানা জিনিস অনেক কিছু জানতে পারি। তো এই কারণে হতে পারে হয়তো হয়তো কাজবাজ হচ্ছে বলে হয়তো বুকিং হচ্ছে না, বা হয়তো অনেকটা পরে বুকিং করতে চাইছেন কিন্তু সেই জন্য হয়তো স্লট অ্যাভেলেবেল নয়, তাই জন্য কিছু দেখাচ্ছে না, এটাও হতে পারে। নেক্সট কোশ্চেন, বুক করার সময় 309 টাকা কেটে নিয়েছে, কিন্তু বুকিং হিস্ট্রিতে স্ট্যাটাস দেখাচ্ছে নট বুকড, হোয়াই? মানে বুঝতে পারলেন ব্যাপারটা? টাকা কেটে নিয়েছে
কিন্তু যখন বুকিং হিস্ট্রিতে দেখা যায় সেখানে দেখাচ্ছে নট বুকড। এটা খুব চিন্তার বিষয়। তো আপনারা একটা কাজ করবেন, যদি দেখেন যে এরকম হচ্ছে যে নট বুকড দেখাচ্ছে, অত টাকা কেটে নিয়েছে, তার মানে আপনি একটা ট্রাই করবেন, আপনি আর একবার না বুকিং করার চেষ্টা করবেন। যদি দেখেন যে বুক হয়ে গেল, টাকা কেটে নিল, তো আর একবার টাকাটা কাটিয়ে দেবেন দিয়ে এবং বুকিংটা করিয়ে নেবেন। আর যদি দেখেন যে না বুক হচ্ছে না, অলরেডি বুকড বলছে, তার মানে যেন বুক হয়ে আছে। তো দুটো ব্যাপার, এক হচ্ছে যে অলরেডি বুক যদি হয়ে থাকে তাহলে আপনি ব্যাপারটা নিশ্চিন্ত, আপনি কাগজপত্র না পেলে ওখানে কাউন্টারে যাবেন, ওখানে অফিসে যাবেন, ওরা অফিসে গিয়ে বলবেন এই নামে আমি বুক করেছি, ওরা কাগজ আপনাকে টিআইডি নাম্বারটা আপনাকে দিয়ে দেবে। আমারই হয়েছিল দিল্লি স্টেশনের রিটার্নিং রুমে, আমি বলছি আপনাদের সমস্ত কিছু। আর যদি আপনার ভুলবশত কোনো টাকা কেটে যায়, রেলের যা সিস্টেম সেই নিয়মে কিন্তু 48 ঘন্টা থেকে 72 ঘন্টা এরকমই টাইম, তার মধ্যে কিন্তু আপনার কাছে টাকা কিছু রিফান্ড অবশ্যই হয়ে যাবে, অবশ্যই। তো আমার কি হয়েছিল, নেটের প্রবলেমের জন্য মানে আমি বুক করেছিলাম, টাকাটা কেটেছে কিন্তু আন্ডার প্রসেস এরকম দেখাচ্ছে। তার মানে কী করবো, খুব চিন্তায় পড়েছি। তা আমি কী করলাম যে আবার বুক করতে গেলাম, দেখলাম যে অলরেডি বুক দেখাচ্ছে, কিন্তু আমার কাছে তো কোনো আন্ডার প্রসেস ছাড়া তো কোনো ডকুমেন্টস নেই। আমি সব কটার স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, এবার স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, ওইটাই প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে অফিসে গেছিলাম, অফিস থেকে টিআইডি নাম্বারটা দিয়ে দিল আর আমি রুম পেয়ে গেলাম। অসুবিধা কিছু নেই, আপনারা বেকার চিন্তা করার কিছু নেই। আপনাদের যদি পয়সা ডিডাক্ট হয় আপনার অ্যাকাউন্ট থেকে, তো আপনার রুম বুকিং, এবার বুকিং হয়েছে কিনা দেখার জন্য একবার বলছি যে আর একবার ট্রাই করে দেখবেন, কারণ আপনার টাকা কেটে নিল, 3-4 দিন পর আপনার টাকা ফেরত আসছে, তখন আবার ট্রাই করতে যাচ্ছেন, যদি দেখছেন এই যা নেই। তো এইটা নয়, মানে আপনি যদি আরেকবার চেক করতে বলছে, ওই জন্যে যদি হয়তো বুঝতে পারবেন যে ওই টাকাটা তাহলে বেকার কেটেছিল, কিন্তু টাকাটা আপনার ফেরত আসবে। আমি মানে রেলের যা সিস্টেম ফেরত আসারই কথা, আমি এইটুকু বলতে পারি আপনাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও অনেক কোশ্চেনের অ্যান্সার আছে, পুরো এখনও 2 পাতা রয়েছে। তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। গরম পড়ে গেছে, ঘেমে গেছি, আর ভিডিওটা বড় করছি না, নেক্সট ভিডিওতেও আলোচনা করব। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, আর পুরো ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেশান পাবেন, যেমন এই ভিডিওটাই পেলেন। আজ এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও তো অবশ্যই দেখবেন। খুব তাড়াতাড়ি আসছে কমপ্লিট 4 ধাম ট্যুরের গাইড, খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ।